এর আগের একটা ভিডিওতে, ছোট্ট ভিডিওতে আমি অনেকগুলো বই একসঙ্গে তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম, ওই ছোট্ট একটা ভিডিওতে, যে এই বইগুলো আমি কিনেছি রিসেন্টলি। তো ওগুলোরই আজকে ডিটেলসে দেখাবো যে কী বই কিনলাম আর কেন কিনলাম, পড়া উচিত কি না তোমাদের, কেন পড়বে, এই বিষয়ে আর কি কথা বলার জন্য ভিডিওটা। তো প্রথমেই বলে রাখি, ভিডিওটা অনেক লম্বা হতে পারে, কারণ এটা তো ওই ফেসবুক ইনস্টাগ্রামের রিলস না, যেগুলো দেখলাম, নাচ গান দেখলাম, ভালো লাগলো বা রেখে দিলাম, ওরকম ব্যাপার না। এডুকেশনাল ভিডিও, বইয়ের সম্পর্কে আলোচনা, তো লম্বা হবে। আর সময়ের পরোয়া করে আমি কথা বলতে পারিও না, তো তোমরা একটু ধৈর্য ধরে শুনো। ভালো ভালো বই আছে, এগুলো তোমাদের সবারই পড়া উচিত। তো প্রথমে যে বইটা আমি দেখাবো, এই বইটা দ্বিতীয় লিঙ্গ। এটা কিন্তু একটা অনুবাদ বই, সিমন দা বোভেয়ারের লেখা, ফরাসি লেখিকা। তো ওনার লেখা দ্য সেকেন্ড সেক্স, ইংলিশ ভার্সনের। উনি লিখেছিল ফরাসি ভাষায়, ফ্রান্সের। তো এই বইটার পড়ার আগে আমি অনলাইনে অনেক কন্টেন্ট এই বইটার সম্পর্কে পড়েছিলাম, ভিডিও দেখেছিলাম। তো তখনই ইচ্ছা ছিল যে এই বইটা আমি পড়বো। ইংলিশেই আমার পড়ার ইচ্ছা ছিল, তো আমি বইমেলায় যেহেতু গেলাম, এটা হাতের সামনে পেয়ে মনে হলো, মানে হাতে ধরে একটা অনুভূতি হয় না, আর দু চারটে পৃষ্ঠা উল্টে পাল্টে মনে হলো এটা কিনি, বাংলাটাই পড়ে দেখি। তো এটার সম্পর্কে বলবো যে এই বইটা মানে একটা মাইলস্টোন, মানে নারী মুক্তির জন্য মেয়েদের জীবন কেমন ছিল অতীতে, এবং তাদের যে পরিস্থিতি, যে সমাজ ব্যবস্থা, ধর্ম ইত্যাদির মধ্য দিয়ে মেয়েদেরকে অতীত থেকে আজ অবধি পার করতে হয়েছে, এবং তাদের আজও যা অবস্থা, সামাজিক অবস্থা, তো সেটারই বর্ণনা করা হয়েছে এই সেকেন্ড সেক্স বইটিতে। এটা কভারটা দেখে মনে হতে পারে কোনো মানে কল্পনার বা মানে ফিকশন এই টাইপের বা কোনো অশ্লীল বই, তা না। এটা একটা মানে খুব ভালো বই, মানে শিক্ষণীয় বই। তো এই বইটাতে ওইটাই মানে ওই নারীদের ব্যাপারেই বলা আছে। তো ইনি যে লেখিকা সিমন দি বোভেয়ার, ওনাকে বলা হয় যে আধুনিক ফেমিনিজমের মানে মাদার অফ দ্য মডার্ন ফেমিনিজম, জনক। জনক তো ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা, যদিও এটাও একটা মানে কন্ট্রাডিকশন। জনক না, উনি মহিলা, তাই জননী, আধুনিক নারীবাদের জননী। তো এই বইটা পড়লে পরে তোমরা কয়েকটা জিনিস আমি দেখাই, মানে মেয়েদেরকে যে ঐতিহাসিকভাবে দমন করা হয়েছে, এবং কি করে তাদেরকে সমাজ এবং পুরুষ জাতি সর্বাত্মকভাবে সবাই মিলে এক্সপ্লয়েট করেছে, শোষণ করেছে, সেই ব্যাপারেই এই বইটা। কয়েকটা জিনিস সূচিপত্রের থেকে আমি পড়ছি। আচ্ছা, এটার অনুবাদ করেছেন কঙ্কর সিংহ। ও, তার আগে একটা কথা বলে রাখি, এটার অনুবাদটা আমার একদম পছন্দ হয়নি। যদিও বইটা আমি কিনলাম বাংলা ভাষায় বলে, কিন্তু কঙ্কর সিংহের অনুবাদ একদম মানে বইটা পড়লে পরে মনে হয় যেন এআই দিয়ে, মানে ওই চ্যাট জিপিটি বা এআই এখন যেমন এসেছে, যে আমরা একটা ইংলিশ কথা বললাম, তার ট্রান্সলেশন করলো, রোবোটিক বাংলাটা এরকম। ভাবানুবাদ করতে পারিনি, ডাইরেক্ট ট্রান্সলেশন করেছে, ওই জন্য অনেক জায়গায় মানে অনুভূতিহীন লাগে পড়তে। কিন্তু তাও মানে মূল ভাবনাটা বোঝার জন্য তোমরা বাংলাতে পড়তে পারো। একটা চ্যাপ্টার আমি যেটা সবচেয়ে ভালো লাগলো, সেটা হচ্ছে ওই মা মা নামে একটা চ্যাপ্টার আছে। মহিলাদের মাতৃত্বের বেড়াজালে যে আটকে রাখার যে প্রসেসটা, মানে দারুণ, মাইন্ড বগলিং। কী করে মেয়েদেরকে ছোটোর থেকে ওদের মানে কন্ডিশনিং করা হয় যে তোমাদের জীবনের একটাই লক্ষ্য মা হওয়া। তুমি যতই পড়াশোনা করো, অর্থ উপার্জন করো, টাকা পয়সা কামাও, চাকরি বাকরি করো, তুমি পাইলট হও, জাজ, বা তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই হও, তোমার কোনো মূল্য নেই যতক্ষণে তুমি মা হচ্ছ। আর তারপরেও মেয়েরা, শুধু এতে সমাজ না, মেয়েরাও নিজেদেরকেও সফল মনে করে তার মা হওয়ার মাধ্যমে, মানে মা হতে পারলে নিজেকে সফল মনে করে। আর এই মা হওয়ার যে অনুভূতিটা, এটা অনেকে বলে যে অনুভূতিটা খুব মানে স্বর্গীয় অনুভূতি। এই অনুভূতির ব্যাপারেও এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, কথা লেখা আছে। মানে উনি তো মেনলি দার্শনিক, এক্সিস্টেন্সিয়ালিজমের দার্শনিক, অস্তিত্ববাদ। তো এখানে বলা হয়েছে যে এই মা হওয়ার ব্যাপারটা আসলে যৌন, মানে সেক্সুয়াল ব্যাপার। মেয়েরা মানে ছেলের জন্ম দিতে পারাকে আরও কেন ওরা উন্নত মনে করে, মানে
ভালো মনে করে। মেয়ের জন্ম দেওয়ার থেকে একটা মেয়ে যখন ছেলে জন্ম দিতে পারে তখন নিজেকে আরও সুপিরিয়র মনে করে। এটার পেছনেও কামনা বা সেক্সুয়ালিটি আছে। এটা পড়লে পরে তোমরা বুঝতে পারবে, মানে একদম খোলাখুলি লেখক লিখেছেন, মানে লেখিকা, কি ব্যাপার, মানে ছেলেদের মানে একটা মা একটা ছেলের নিজের জন্ম দেওয়া ছেলের মধ্যেও যৌনতা খোঁজে। শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। তো এটা তোমরা পড়তে পারো। আর পুরোটা আমার পড়া হয়নি, কয়েকটা চ্যাপ্টারই পড়লাম কেনার পরে। তো প্রথম দিকের কয়েকটা জায়গায় লেখা আছে যে হ্যাঁ, একটা ভালো জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে মেয়েরা এখনো পর্যন্ত নিজেকে আমরা বলতে পারেনি। মানে ছেলেরা যেমন সৃষ্টির শুরু থেকেই ছেলেরা কিন্তু কোনোদিন মানে আমি ভাবটা ছেলেদের মধ্যে কম, আমরা ছেলেরা সবাই আমরা। যখন কোনো পুরুষ জাতির ওপর কথা হয় তখন পুরুষরা নিজেদেরকে আমরা বলে, কিন্তু যখন ওই কোনো একটা মহিলার সঙ্গে কথা হয় তখন মেয়েরা নিজেদেরকে আমি বলে। মানে কোনো মেয়ের সম্পর্কে যখন একটা মেয়ে কথা বলে তখন সে বলে আমি, মানে আমার এই বা ওর এই দুর্দশার মুক্তি কিভাবে হবে, বা মেয়েদের, হ্যাঁ এইভাবে বলে যে মেয়েদের এই পরিস্থিতি থেকে কি বেরোবার কী উপায়। সে কখনোই বলে না যে আমি এই পরিস্থিতি থেকে কীভাবে বেরোতে পারবো, আমার মুক্তির উপায় কী। এই যে আমি ভাবটা, মানে নিজেদেরকে এক মনে করাটা নারী জাতিকে, এটা মেয়েদের মধ্যে ঐতিহাসিকভাবে অভাব। এটাও খুব সুন্দর বর্ণনা করেছেন লেখিকা। তো বন্ধন থেকে তোমরা মেয়েদের জন্য বিশেষ করে বলবো, ছেলেরাও পড়তে পারো, অবশ্যই ছেলেদের পড়তে হবে, কারণ আমরা মেয়েদেরকে যেই দৃষ্টিভঙ্গিতে দেখি একদমই চেঞ্জ হয়ে যাবে এই বইটা পড়লে। ম্যাটেরিয়ালিস্টিক ভঙ্গিতে দেখি, আর ঐতিহাসিকভাবে কৃতদাস, তারপর নিচু জাত, ওয়েস্টে কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের অত্যাচার, কৃতদাসদের ওপর অভিজাতদের অত্যাচার, তেমনিভাবেই পুরুষ জাতির দ্বারা নারী জাতির ওপর শোষণ বা অত্যাচার, এটা দারুণভাবে বর্ণনা করা হয়েছে। এবং শুধু অতীতের কথাই নয়, তার মুক্তির কি উপায় আছে সেই ব্যাপারেও লেখিকা এখানে লিখেছেন। এবং মহিলাদের, মানে মেয়েদেরকে, বর্তমান যুগের মেয়েদেরকে বলবো, তোমরা ছাত্রছাত্রী যারাই আছো অবশ্যই পড়ো দ্বিতীয় লিঙ্গ, যদি ইংলিশে পড়তে চাও দ্য সেকেন্ড সেক্স, সিমন দি বোভেয়ারের লেখা, অবশ্যই পড়ো। একদম থট প্রভোকিং, চিন্তা ভাবনা বদলে যাবে নিজেকে। এখানে লেখিকা বারবার বলেছে যে তোমরা মেয়েরা নিজেকে মেয়ে যতদিন ভাববে ততদিন তোমাদের মুক্তি নেই। তোমরা সমান অধিকার তো ছেড়েই দাও, নিজেদের প্রাপ্যটুকুও তোমরা পাবে না। ছেলেদের সমান অধিকার তো কোনোদিনই পাবে না যতদিন না তোমরা নিজেকে মানুষ না ভাবতে পারছো। মানুষ মনে করতে হবে, তারপর মেয়ে ছেলে পুরুষ নারী বা সমকামী যাই হও, সেক্স পরে আসে, যৌনতা পরে আসে, মানে আমরা কি শারীরিক দিক থেকে সেটা অনেক পরে, আগে আমরা মানুষ। তো মেয়েদের ক্ষেত্রে এটা অনেক বাধার একটা ব্যাপার যে মেয়েরা নিজেদেরকে মানুষ ভাবতেই পারে না, ওরা আগে পরিচয় দেয় মেয়ে, তারপর অন্য কিছু। তো এটাই ছিল প্রথম বই, অবশ্যই পড়ো, মাচ রেকমেন্ডেড। পরের যে বইটা দেখাবো সেটা হচ্ছে দারুণ, কেন আমি ধর্মবিরোধী, বার্ট্রান্ড রাসেলের লেখা। এটাও বিদেশি ভাষার লেখা এবং অনুবাদ করা, কিঙ্কর সিনহারি লেখা, অনুবাদ করা, সরি, কঙ্কর সিংহ এর অনুবাদ, বার্ট্রান্ড রাসেলের লেখা। তো এখানে বইয়ের টাইটেলটা দিয়েছে কেন আমি ধর্মবিরোধী, কিন্তু এখানে ধর্ম বলতে মেনলি উনি খ্রিস্টান ধর্মের কথা লিখেছেন। কিন্তু খ্রিস্টান ধর্মের কথা বললেও এবং খ্রিস্টান ধর্মের পরিপ্রেক্ষিতে কনটেক্সটে আলোচনা করলেও সমগ্র ধর্মকেই তুমি কিন্তু এর মধ্যে ফেলতে পারবে। মানে কথাগুলো জেনেরিক, মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য, মানে ধর্ম মাত্রই প্রযোজ্য ওনার এই কথাগুলো। কেন আমি ধর্মবিরোধী, দারুণ র্যাশনাল থিঙ্কিং, এবং তুমি চিন্তা করতে বাধ্য হবে ধর্ম মানুষের সঙ্গে কী করে, এবং মানুষের মুক্তির উপায় যে আলটিমেটলি ধর্ম না, এবং ধর্মের জন্যই যে এই পৃথিবীতে এত যে দ্বন্দ্ব হানাহানি, বর্তমানে কত দেশ লড়ছে, ইউক্রেন রাশিয়া ইসরায়েল প্যালেস্টিন, এদিকে মানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন আমরা দাঁড়িয়েই আছি, এদিকে বাংলাদেশের অবস্থা দেখো। তো এই সমস্ত ধর্মের জন্য বাংলাদেশ তো একদম দেখাই যাচ্ছে, মানে ধর্মীয় উগ্রবাদ একদম খোলাখুলিভাবে ওরা প্রকাশ করছে। তো ভারতেও কিছু কম নেই। তো এই পরিপ্রেক্ষিতে কেন আমি ধর্মবিরোধী, খুব প্রাসঙ্গিক একটা বই। এটা আমি খুব অল্পই পড়েছি, কিন্তু যতটা আমি সূচিপত্র দেখে আর কয়েকটা জায়গা পড়ে আমি বুঝলাম, দারুণ বই। খ্রিস্ট ধর্মের উপর নিয়ে লেখা। কয়েকটা চ্যাপ্টার আমি পড়ি। কেন আমি খ্রিস্টান নই, এটা হচ্ছে 1 নাম্বার
অধ্যায় 2 নম্বরে বলা হয়েছে সভ্যতায় ধর্মের কি কোনো কার্যকর অবদান আছে, এটা নিয়ে প্রশ্ন করেছে। এবং তারপর এর সাব পয়েন্টের ভিতরে কি আছে, খ্রিস্ট ধর্ম ও যৌনতা, ধর্ম নিয়ে আপত্তি, আত্মা এবং অমরত্ব, অসহিষ্ণুতার উৎসসমূহ, মানে ধর্মের কোন কোন জায়গায় অসহিষ্ণুতা রয়েছে, মানে অন্যকে আমরা সহ্যই করতে পারি না অন্য ধর্মের ব্যাপারগুলো, স্বাধীনতার ইচ্ছার তত্ত্ব, ন্যায়পরায়ণতার ধারণা। এটা গেল 2 নাম্বার। 3 নম্বরে বলছে আমি কি বিশ্বাস করি, যে 1 নম্বরে বলছে আমি কেন খ্রিস্টান নই, 3 নম্বর চ্যাপ্টারে বলছে তাহলে আমি কি বিশ্বাস করি, এখানে বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা কি মৃত্যুর পরেও বেঁচে থাকি। তারপরের পরবর্তী চ্যাপ্টারগুলো রয়েছে ক্যাথলিক ও প্রোটেস্টান্ট সন্দেহবাদ। সন্দেহবাদ মানে হচ্ছে স্কেপটিসিজম, এটা একটা ফিলোসফির একটা কনসেপ্ট। মধ্যযুগের জীবন, টমাস পেইনের ভাগ্য, সুন্দর মানুষ কেমন হয় সেই নিয়ে আলোচনা। আমাদের যৌনতার নীতিমালা। একটা জিনিস লক্ষণীয় যে এখানে যৌনতা বা সেক্স সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, কেন, কারণ ধর্ম এবং যৌনতা পরস্পর মানে একই মুদ্রার দুটি পিঠ, ওই জন্য এই সমস্ত বইতে যৌনতা আসবেই। এবং আমাদের খোলাখুলি জানা উচিত, এগুলো ট্যাবু করে রাখাটা ঠিক না। আমাদের ভারতবর্ষে এই সেক্স বা যৌনতাকে এত ট্যাবু করে রাখা হয়েছে, যার জন্য আমরা খোলাখুলি আলোচনাই করি না, যার ফল আমাদের ভুগতে হচ্ছে। আজকে ছেলে মেয়ে মানে খোলাখুলিভাবে মিশতেও পারে না, সব কথাও বলতে হেজিটেট বোধ করে। মানে কোয়েট স্কুলে যাওয়া পরে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে একটা টিনেজ একটা ছেলে একটা মেয়ের সঙ্গে তারই সহপাঠীর সঙ্গে গিয়ে কথা বলতে পারে না স্বাভাবিকভাবে, অস্বস্তি বোধ করে, অস্বাভাবিক হয়ে যায়, অস্বচ্ছন্দ হয়ে যায়। তো এই ধরনের ব্যাপারগুলো আমাদের এই যে জিনের মধ্যেই এই ব্যাপারগুলো এসেছে, এবং সমাজ আমাদের কিছুটা এর অবদান আছে, ধর্মের অবদান আছে। তো এইগুলো নিয়ে আমাদের হিন্দু ধর্মেও এই ধরনের গোড়ামি দেখা যায় যে মেয়েদেরকে নরকের দ্বার বলা হয়েছে, নারীরা নরকের দ্বার, স্বর্গের যাওয়ার পথে নারীরা নাকি বাধা, এই সমস্ত বলা আছে। তো এই জন্য ধর্মের কথা উঠলে যৌনতা বারবার আসে এবং আসা উচিত। তারপর ধর্ম কি আমাদের সব কষ্ট দূর করতে পারে, এটা গেল পরের চ্যাপ্টার। তারপর ধর্ম এবং নীতিশাস্ত্র। নীতিশাস্ত্র মানে মরালিটি, আমাদের কি করা উচিত কি উচিত না, এই সমস্ত নিয়ে আমাদের ধর্মের কি অবদান, আদৌ ধর্ম কি আমাদের নীতিশাস্ত্র শেখানোর কি মানে দরকার আছে, নাকি আমরা অন্য কোনোভাবে আমরা এই সমস্ত জ্ঞান অর্জন করতে পারি, এই নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটাতে। বার্ট্রান্ড রাসেলের কেন আমি ধর্মবিরোধী, বাংলা অনুবাদ, তোমরা ইংলিশটা বা অরিজিনালটা পড়তে পারো, আমি বাংলায় পেলাম এই জন্য নিয়েছি। লাস্টে আমি একটা ভালো জিনিস দেখাবো।